গল্পের শুরু হয় তাইওয়ান শহরে। জ্যাক নামের এই এতিম ছেলেটা বর্তমানে ইতিহাস নিয়ে পড়াশোনা করছে। একদিন সে দুঃস্বপ্ন দেখে তার শহরে কোনো মানুষ নেই, সে একা দাঁড়িয়ে আছে নির্জন শহরটার মাঝখানে। কিছুক্ষণ পর শহরটা ধ্বংস হতে শুরু করে। তখন জ্যাক তার জীবন বাঁচাতে প্রাণপণে দৌড়াতে থাকে। ঠিক সেই মুহূর্তে তাকে ডেকে তোলে এই লোকটা, তার নাম হচ্ছে পিং। সে তাদের হিস্ট্রি প্রফেসর। সে বিভিন্ন প্রাচীন আর ঐতিহাসিক জিনিসপত্র সংগ্রহ করতে ভালোবাসে। জ্যাকের এসবে কোনো আগ্রহ না থাকলেও তার বন্ধুরা প্রায় এখানে আসে এক্সট্রা ক্লাস করতে। পিং জ্যাককে একটা পুরনো দিনের ক্যামেরা দেখায়, সেটা দিয়ে জ্যাক একটা প্রাচীন ঘড়ির ছবি তোলে। এমন সময় তার একটা গুরুত্বপূর্ণ কাজের কথা মনে পড়ে, তাই সে বন্ধুদের নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে পিং দেখে জ্যাক যেই মুহূর্তে ঘড়িটার ছবি তুলেছিল তখন সময় কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিল। এই দেখে সে বেশ অবাক হয়। ওইদিকে জ্যাক দৌড়ে চলে আসে তার কলেজে। আজকে ছিল তার গার্লফ্রেন্ডের জন্মদিন। দেখা যায় কলেজের মাঝখানে দাঁড়িয়ে সবার সামনে মেয়েটাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। উপহার হিসেবে একটা সফট টেডি গিফট করে, কিন্তু তার গার্লফ্রেন্ড সেটা নিচে ফেলে দেয়। সে অন্য আরেকজনকে ডেট করছে, তাই জ্যাকের সাথে আর সম্পর্ক রাখবে না। বলে, তুমি ভালোবাসার অর্থ বোঝো না। লোমযুক্ত যে কোনো কিছুতে তার অ্যালার্জি ছিল, কিন্তু সে বিষয়টা ভুলে গিয়ে এনেছে লোমযুক্ত একটা টেডি। তার গার্লফ্রেন্ড এমনভাবে ব্রেকআপ করে নিবে সেটা জ্যাক কল্পনাও করতে পারেনি। হতাশ হয়ে তার অতীতের স্মৃতি মনে করতে থাকে। যখন তার বয়স ছিল মাত্র 5 বছর, তখন তার পরিবার তাইওয়ান শহরে এসেছিল কাজের উদ্দেশ্যে। প্রথমে তার পরিবারটা বেশ সুখেই দিন কাটাচ্ছিল, কিন্তু ধীরে ধীরে তাদের সংসারে অশান্তি শুরু হয়। তার বাবা মায়ের সম্পর্ক খারাপ হয়ে এক পর্যায়ে আলাদা হয়ে যায়। এরপর থেকে জ্যাকের মা অতিরিক্ত ডিপ্রেশনে ভুগতে থাকে, আর একদিন ওষুধের ওভারডোজের কারণে মৃত্যুবরণ করে। তারপর জ্যাকের বাবা তার দায়িত্ব নেয়, তবে সে যেন কাছে থেকেও ছিল না। তাই ছোট থেকেই জ্যাক বাবা মায়ের ভালোবাসা ছাড়া একাকিত্ব নিয়ে বড় হয়েছে। এসব স্মৃতি মনে করে তার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। পরদিন সে চলে আসে একটা মিউজিয়ামে। কলেজের একটা অ্যাসাইনমেন্টের জন্য তাদের এখানে আসা। দেখা যায় জ্যাকের বন্ধুরা তার সাথে মজা নিচ্ছে, কারণ তার গার্লফ্রেন্ড অন্য আরেকজনের জন্য তাকে ছেড়ে দিয়েছে। এরপর তারা সেই জাদুঘরটিতে প্রবেশ করে। চারদিকটা ঘুরে ঘুরে দেখতে থাকে। 90-এর দশকের প্রাচীন জিনিসপত্র দিয়ে সুসজ্জিত ছিল এই জাদুঘর, আর এটাই ছিল তাইওয়ানের বিখ্যাত জাদুঘরগুলোর একটি। ডক্টর ওয়ের নামের এক ব্যক্তির সম্পর্কে জানতে পারে, যাকে খুব সম্মান দেওয়া হতো, কারণ তাইওয়ান স্বাধীন হওয়ার পেছনে তার ভূমিকা ছিল। জ্যাক একটা পাথরের উপর ফ্লাওয়ার অফ ইউথ লেখাটা দেখতে পায়। কিছুক্ষণ পর প্রফেসর পিং তাদেরকে 100 বছর পুরনো একটা পেন্টিং দেখায়। তখন তাইওয়ানে জাপানিজরা শাসন চালাতো। পিং সেই পুরনো ক্যামেরাটা জ্যাকের হাতে তুলে দিয়ে বলে, এই পেন্টিং এর একটা ছবি তোলো। জ্যাক কথা মতো সেটাই করে। দেখে পেন্টিং এর ভেতরের সবকিছু জীবন্ত হয়ে উঠেছে, এমনকি তার আশেপাশের সবাই একদম স্থির হয়ে গিয়েছিল। সে কিছু বুঝে ওঠার আগেই সেই পেন্টিং থেকে একটা আলোক রশ্মি বের হয় এবং তাকে টেনে সেটার ভেতরে নিয়ে যায়। সেই অলৌকিক টানেলের মাধ্যমে টাইম ট্রাভেল করে সে চলে আসে 19 শতকের সময়কালে। দেখে তার প্যান্ট ছেড়ে গিয়েছে। সে রাস্তা থেকে একটা নীল রঙের প্যান্ট পরে নেয়। তখন আবার দেখা হয় এই দুজন যমজ ভাইয়ের সাথে, যারা ছিল তার বন্ধুদের মতো দেখতে। জ্যাককে নীল রঙের প্যান্ট পরা দেখে তাদের গ্রুপের আর্টিস্ট মনে করে এবং তাকে টেনে নিয়ে আসে একটা সাংস্কৃতিক ফেস্টিভ্যালে। সেখানে শহরের সব মানুষ একত্রিত হয়েছিল। জ্যাককে একটা সিংহের পোশাক পরিয়ে দেওয়া হয়। এটা মূলত তাদের একটা ঐতিহ্য। তবে জ্যাক এসবের কিছুই পারত না, তাই ব্যালেন্স ঠিক রাখতে পারে না এবং মিস্টার লিন নামের এক লোকের উপর গিয়ে পড়ে। সে ছিল একজন প্রভাবশালী ব্যক্তি। রাগান্বিত হয়ে জ্যাককে তারা মারতে আসে। এমন সময় মিস জিন নামের এই মহিলাটা নিচে নেমে আসে। সে হচ্ছে এই এলাকার নামকরা টেইলার্স দোকানের মালকিন, আর সে দেখতে অবিকল জ্যাকের মায়ের মতো। তাই জ্যাক মুখ ফুসকে তাকে মা বলে ডেকে ওঠে। এই শুনে সবাই খুব অবাক হয়। জিন বলে, তুমি কাকে মা বলে ডাকছো? আমার তো বিয়েই হয়নি। এরপর তার ঝগড়া বাঁধে মিস্টার লিনের সাথে। তার দোকানের বিপরীতে লিন আরেকটা দোকান চালু করেছিল। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা মারপিটে জড়িয়ে পড়ে। এই ভিড়ের মধ্যে জ্যাক দেখতে পায় প্রফেসর পিংকে, কিন্তু তাকে ধরার আগেই সে দৌড়ে পালিয়ে যায়। এদিকে জ্যাক প্রথমে কিছু বুঝতে না পারলেও এখন কিছুটা ধারণা করতে পারছে সে আসলে তার শহর তাইওয়ানেই আছে। তবে সময়টা হচ্ছে 1920 সাল। মডার্ন যুগের মতো মানুষের কোলাহল থাকলেও পরিবেশটা ছিল খুবই মনোরম। এই সবকিছু বুঝতে পেরে তার মাথা ঘুরে যায়। চোখ খুলে দেখে সেই যমজ দুই ভাইকে, যার একজনের নাম হচ্ছে ব্ল্যাক, আরেকজন ক্যাট। তারা জ্যাককে মিস জিনের বাড়িতে নিয়ে আসে। জ্যাক আবারও জিনকে মা বলে ডাকলে সে রেগে যায়। এরপর সে জ্যাকের আধুনিক জামা কাপড় দেখে ধরে নেয় সে খুব ধনী কোনো দেশ থেকে এসেছে। ব্ল্যাকরা তার সাথে বন্ধুত্ব করতে চায়, তাই তাকে বাহিরে নিয়ে এসে অন্যান্য বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয়। তখন জিসান নামের এই ছেলেটা হাজির হয়। সে হচ্ছে মিস্টার লিনের ছেলে। গতকালকে তার বাবার সাথে ঝামেলা করার কারণে সে জ্যাককে গালমন্দ করে চলে যায়। এদিকে জিনের কাপড়ের দোকানে কাজ করতে দেখা যায় প্রফেসর পিংকে। সে এক মহিলাকে মোটা বলে রাগিয়ে দেয়। এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া হচ্ছিল। তখন আবার চলে আসে জ্যাক। সে পিংয়ের উপর রাগান্বিত হয়ে তাকে মারতে এগিয়ে যায়, কারণ তার কথাতে ছবি তুলে সে অতীতে এসে আটকে পড়েছে। কিন্তু পিং তাকে চিনতেই পারে না। তাদের চেঁচামেচি
চেঁচামেচি শুনে কয়েকজন জাপানিজ পুলিশ সেখানে চলে আসে। তবে জিন জাপানিজ ভাষা জানতো, সে তাদেরকে বুঝিয়ে পরিস্থিতি সামলে নেয়। এরপর পিং একটা বিশাল থিয়েটারে জ্যাককে নিয়ে আসে এবং স্বীকার করে সেই হচ্ছে প্রফেসর পিং। জ্যাককে ইচ্ছা করেই এখানে এনেছে সে। এর পেছনের কি কারণ রয়েছে সেটা জ্যাক ধীরে ধীরে বুঝতে পারবে। এরপর সে তার কাজে লেগে পড়ে। সে হচ্ছে এই থিয়েটারের পরিচালক। এখানে একটা মঞ্চনাটক হবে। দর্শকরা টিকিট কেটে আসতে শুরু করে। এর মাঝে রোজ নামের এক সুন্দরী মেয়েকে দেখতে পায় জ্যাক। তাকে দেখতেই সে একদম মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এরপর মঞ্চনাটক শুরু হয়। দেখা যায় জ্যাক একটা গাছের পোশাক পরে অভিনয় করছে। আসলে তাদের একজন অভিনেতা আজকে আসেনি। এছাড়া চলতি নাটকের মাঝখানে স্ক্রিপ্টে নতুন নতুন লাইন যুক্ত করছিল, যেগুলো ছিল খুবই হাস্যকর। জ্যাক রোজকে হাসানোর জন্য এই রোমান্টিক নাটক কমেডিতে পাল্টে দিয়েছে এবং এতে সে সফল হয়। রোজ তাদের কাণ্ড দেখে হাসতে থাকে আর দর্শকরাও খুব এনজয় করে। এমন সময় চলে আসে কয়েকজন জাপানিজ পুলিশ। তারা ঘোষণা দেয় কয়েকদিনের মধ্যে জাপান থেকে প্রিন্স আসবে। সে চায় না জাপানিজ ছাড়া অন্য কোনো মানুষ নাট্যমঞ্চ করুক, তাই এই থিয়েটারকে নিষিদ্ধ করতে বলে। এই শুনে সবাই রেগে যায় এবং তাদের বিরোধিতা করে। প্রফেসর পিং এক বালতি পানি ঢেলে দেয় পুলিশের মাথায়। এতে সে রাগান্বিত হয়ে তার দিকে পিস্তল তাক করে। অন্যান্য পুলিশরাও অস্ত্র দিয়ে বাকিদের ঘিরে ফেলে। এমন পরিস্থিতিতে রোজ উঠে দাঁড়ায় এবং একটা দেশাত্মবোধক তাইওয়ানিজ গান গাইতে শুরু করে। তার সাথে তাল মিলিয়ে সবাই এক সুরে সেই গান গায়। তাদের জোরালো প্রতিবাদে পুলিশরা চলে যেতে বাধ্য হয়। এরপর জ্যাক ব্যাক স্টেজে এসে মডার্ন যুগের একটা পেইন্টিং দেখতে পায়। এই ছেলেটা চিত্র অঙ্কন প্রতিযোগিতায় এটা সাবমিট করবে। জ্যাক খুশি হয়ে সেই ছবিতে ঝাঁপ দেয়, কিন্তু দেয়ালে বাড়ি খেয়ে পড়ে যায়। প্রফেসর পিং তাকে বুঝাতে আসে। জ্যাক কোনো কথা না শুনেই সেই ক্যামেরা দিয়ে ছবি তুলতে শুরু করে। সে ভাবছিল ভবিষ্যতে ফিরে যেতে পারবে। তবে পিং জানায় এই পেইন্টিং এখনো সম্পূর্ণ হয়নি, আর অসম্পূর্ণ ছবি দিয়ে টাইম ট্রাভেল করা যায় না। তারপর সে নিজের কাহিনীটা বলে। একদিন সেই জাদুঘরে ঘুরতে গিয়েছিল, তখন এই ক্যামেরা দিয়ে সে পেইন্টিং এর ছবি তুলে। তখনই কয়েক সেকেন্ডের মধ্যে চলে আসে 19 শতকে। প্রথমবার সে কিছুই বুঝতে পারে না, পরে বুঝতে পারে ছবি তোলার সময় মনে কোনো একটা উদ্দেশ্য থাকলে সেটা পূরণ হলেই আবার বর্তমানে ফিরে যেতে পারবে। প্রথমবার তার উদ্দেশ্য ছিল অনেক টাকা ইনকাম করা, তাই সে কাজের সন্ধান করতে থাকে। এভাবেই একদিন দেখা হয় মিস জিনের সাথে। তাকে প্রথমবার দেখেই তার ভালো লেগে যায়। এরপর থেকে তার দোকানেই কাজ করা শুরু করে। 20 শতকের মতো, অর্থাৎ ভবিষ্যতের সিস্টেমে ডিসকাউন্ট অফার দিয়ে জিনের দোকানে অনেক কাস্টমার এনে দেয়। এভাবে সে অনেক টাকা উপার্জন করে। টাকা ইনকামের ইচ্ছে পূরণ হওয়ায় সে বর্তমানে ফিরে যেতে পেরেছিল। সেদিন জ্যাক ছবি তুলে এখানে চলে আসার পর পেছনে পেছনে সেও এখানে ফিরে আসে। এবার তার ইচ্ছাটা হলো জিনকে বিয়ে করা। তাই সে জ্যাকের সাথে ডিল করতে চায়। বলে, জিন তার বাসায় তোমাকে থাকতে দিয়েছে, তাই তুমি ওর দেখাশোনা করবে। এই কারণেই তোমাকে এখানে এনেছি। জিনের সাথে আমার সম্পর্ক তৈরি করে দিলে তোমাকে ভবিষ্যতে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিব। তবে জ্যাক রাজি হতে চায় না। সে আবারও ছবি তুলে ফিরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। এই দেখে পিং হাসতে থাকে। বাধ্য হয়ে জ্যাক তার কথায় রাজি হয়। রাতের বেলা সে মিস জিনের বাসায় এসে পড়ে। তার পোশাকটা পুরনো দিনের মতো লাগছিল, তাই নিজেই একটু কাটাকাটি করে স্টাইল করে নেয়। এভাবে সে বেশ কিছুদিন এখানেই কাটিয়ে দেয়। এখন সে নিয়মিত পিং এর থিয়েটার টিমের সাথে কাজ করে এবং সবার সাথে ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। তারা একটা নতুন গান তৈরি করার চেষ্টা করছিল। জ্যাক তাদেরকে 20 শতকের একটা গান শুনিয়ে দেয়। তাছাড়া তাদেরকে আধুনিক ডান্স করা শেখায়। অনেকেই বলে খেলা দেখার মজা ঠিকই আছে, কিন্তু আসল টেনশন আর থ্রিলটা আসে তখনই যখন নিজের অনুমানটা সঠিক হয়। আমরা জানি আপনারা চান একটু আলাদা এক্সাইটমেন্ট, তবে সেই এক্সাইটমেন্ট হোক স্মার্ট আর সেফ। এটা হচ্ছে এক ভিন্ন প্ল্যাটফর্ম যেখানে খেলাটা উপভোগ করার পাশাপাশি আপনার অনুমানও থাকবে গেমের অংশ। এখানে সবকিছু সহজ, ঝামেলাহীন এবং সেফ ভাবে করা হয়েছে। শুধু ম্যাচ উপভোগ করুন আর অনুমান করে গেম খেলে দেখুন আপনার স্পোর্টস সেন্স কতটা শক্তিশালী। আর এখানে লেনদেন করতে পারবেন সরাসরি বিকাশ নগদ রকেট দিয়েই। ভাবুন তো, আপনার সঠিক সিদ্ধান্ত যদি আপনাকে ছোট্ট একটা বাড়তি আনন্দ এনে দেয়, তাহলে গেমটাই অন্যরকম লাগবে। যা শুনলাম এটা শুধু শুরু। আসল জিনিসটা পিন করা কমেন্টে আপনার জন্য অপেক্ষা করছে। আর হ্যাঁ, প্রোমো কোড CINE এটা দিয়ে রেজিস্ট্রেশন করুন, সেখানে থাকছে আরো চমক। একদিন পাশের দোকানে রোজ তার বান্ধবীদের নিয়ে কিছু কিনতে আসে। সব ছেলেরাই রোজকে পছন্দ করত। দেখা যায় জিসানও তাকে ইমপ্রেস করার চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তে জ্যাক একটা গিটার নিয়ে আসে এবং রোসের জন্য রোমান্টিক গান গাইতে শুরু করে। এরপর তাকে একটা গোলাপ ফুল উপহার দেয়। তার এই কৌশল সফল হয়ে যায়। রোজ তার গান শুনে মুগ্ধ হয়ে ভালোভাবে পরিচিত হয়। তারা কথা বলার সময় বাহিরে একজন ভাষণ দিচ্ছিল। এই শুনে দুজন বাহিরে এসে দেখে লোকটা জাপানিজদের বিরুদ্ধে ভাষণ দিচ্ছে। সে একটা স্বতন্ত্র দলের লিডার। জ্যাক
বলে তাকে চেনা চেনা লাগছে। তখন ব্ল্যাক বলে ওঠে ইনি হচ্ছেন ডক্টর ওয়েন। এদিকে একজন জাপানিজ লোক ওয়েনের ভাষণ থামিয়ে দেয়। এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়, যা এক পর্যায়ে মারপিটের রূপ নেয়। ফলে পুলিশ চলে আসলে জ্যাকরা সেখান থেকে পালিয়ে যায় এবং মিস্টার লিনের দোকানে গিয়ে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর লিন এসে তার ছেলেকে বকাঝকা করতে থাকে। জিসান জাপানিজদের পছন্দ করে না, তবে লিন জানায় সে ব্যবসা টিকিয়ে রাখার জন্য গোপনে জাপানিজদের সাথে সম্পর্ক রেখেছে। তারাই এই দোকান দাঁড় করানোর জন্য ইনভেস্ট করেছিল। লুকিয়ে জ্যাকরা এই গোপন কথা শুনে ফেলে। এইদিকে সরকারের পক্ষ থেকে একটা পার্টির আয়োজন করা হয়। সেখানে পারফর্ম করার জন্য ইনভাইট করে পিংয়ের টিমকে। জ্যাক সেই টিমে রোজকেও যুক্ত করে নেয়, কারণ সে খুব ভালো ডান্স করতে পারত। তাছাড়া জ্যাকও তাকে আধুনিক ডান্স শিখিয়ে দিচ্ছিল। এভাবে তাদের প্রস্তুতি চলতে থাকে। এইদিকে ব্ল্যাক রোসের বান্ধবী জেনকে পছন্দ করত। জ্যাকের পরামর্শে তাকে প্রপোজ করে এবং সেও তাকে অ্যাকসেপ্ট করে নেয়। ওইদিকে জিসান তাদের সেলস বাড়ানোর জন্য কাপড়ের সুগন্ধি ব্যবহার করে। এতে জ্যাকদের দোকানে কাস্টমার যাচ্ছিল না, তাই জ্যাক ব্যবহার করতে শুরু করে প্রাকৃতিক সুগন্ধি। এতে কাস্টমাররা আবারও তাদের দিকে আকৃষ্ট হয়। এভাবেই তাদের দিন কাটছিল। এক রাতে জ্যাক রোজকে নিয়ে হাঁটতে বের হয় এবং সবকিছু খুলে বলে। তাকে জানিয়ে দেয় সে ভবিষ্যৎ থেকে 100 বছর অতীতে চলে এসেছে। প্রথমে রোজ একটু অবাক হলেও যখন জ্যাক বলে জাপানিজরা খুব শীঘ্রই স্যারেন্ডার করবে, তখন সে আর বিশ্বাস করে না। বলে জাপানিজরা কখনোই স্যারেন্ডার করবে না, আর করলেও ব্রিটিশ অথবা জার্মানরা এসে আমাদের শাসন করবে। আরও বলে সময় এখন দ্রুত এগিয়ে চলছে। আমার ধারণা ভবিষ্যতে প্রত্যেক মানুষের নিজস্ব বিমান থাকবে। জ্যাক বলে তেমন কিছু না, বিমান অনেক দামি, সবাই কিনতে পারবে না। এরপর রোজ তার স্বপ্নের ব্যাপারে জানায়। তার স্বপ্ন হচ্ছে একদিন অনেক বড় গায়িকা হবে। সে যখন খুব ছোট ছিল তখন তাকে একটা ক্লাবে বিক্রি করে দেওয়া হয়। সে গান গেয়ে তাদেরকে বিনোদন দিত। তখন তার গান শুনতে টাকা দেয়া লাগতো না, কিন্তু এখন সে অনেক টাকা পায়। জ্যাক তাকে উৎসাহ দিয়ে বলে তুমি অবশ্যই তোমার স্বপ্নটা বাস্তবায়ন করতে পারবে। সেই পার্টিতে রোজ একটা গান গাইবে, কিন্তু সে কোন গানটা গাইবে সেটা ঠিক করেনি। জ্যাক বলে আমি তোমাকে নতুন একটা গান শিখিয়ে দিব। এরপর দেখতে দেখতে সেই পার্টির দিন চলে আসে। ডক্টর ওয়েন স্থানীয় মেয়রের সাথে তাইওয়ানের স্বাধীনতার ব্যাপারে তর্ক শুরু করে। জাপানিজরা এখানে নেশা জাতীয় দ্রব্য বিক্রি করত, যা তাইওয়ানের জনগণকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। এর জন্যই ওয়েন এত বেশি বিরোধিতা করে। এই নিয়ে তাদের ঝগড়া বাঁধার উপক্রম হয়। এইদিকে রোজ নাচ গান শুরু করে। এতে সবার মনোযোগ তার দিকে চলে যায়। এর ফলে কোনো ঝামেলা ছাড়াই সুন্দরভাবে পার্টি শেষ হয়। এরপর জ্যাক একান্ত সময় কাটানোর জন্য রোজকে নিয়ে প্রাসাদের বারান্দায় চলে আসে এবং তার সাথে ডান্স করে। ওইদিকে প্রফেসর পিংকেও জিনের সাথে নাচতে দেখা যায়, তবে জিন তাদের মাঝখানে বড় দুটো রুলার দিয়ে রেখেছিল যাতে পিং তার কাছে যেতে না পারে। এদিকে গার্ডরা বারান্দায় আসলে জ্যাকরা লুকিয়ে পড়ে। এরপর তারা চলে আসে প্রাসাদের বেসমেন্টে। এটা ছিল একটা জেলখানা যেখানে তারা লুকিয়েছিল। এই মজাদার স্মৃতিটা মনে রাখার জন্য রোজ লিখে রাখে ফ্লাওয়ার অফ ইউথ। বাসায় ফেরার সময় তার মনে পড়ে সেদিন জাদুঘরে ছবি তোলার আগে প্রার্থনা করেছিল যেন সে তার প্রকৃত ভালোবাসাকে খুঁজে পায়। তার সেই ইচ্ছেটা অতীতে এসে পূরণ হতে চলেছে। এরপর সে হঠাৎ দেখতে পায় জিন লুকিয়ে কোথাও যাচ্ছে। এই দেখে তার পিছু নিয়ে চলে আসে একটা ক্লাবে। ভেতরে গিয়ে বুঝতে পারে এখানে সবাই গোপনে মাদক সেবন করতে আসে। এমনকি রোজের বান্ধবী জ্যানকেও দেখতে পায়। তবে সে অবাক হয়ে যায় জিনকে দেখে। সেও নেশাগ্রস্ত হয়েছিল, তাকে নেশা করতে সাহায্য করছিল পিং। এই দেখে জ্যাক প্রচন্ড রাগান্বিত হয়ে চলে যায়। এরপর জিনকে বাসায় নিয়ে আসে। ডক্টর ওয়েনকে খবর দেয় তার চেক আপ করার জন্য। তখন ব্ল্যাক কান্না করে অনুরোধ করতে থাকে সে যেন জেনকে সুস্থ করে তোলে। আসলে জাপানিজরা একটা মিথ্যে কথা ছড়িয়ে দিয়েছিল, মাদকাসক্ত ব্যক্তিরা নাকি নেশা ছেড়ে দিলে মৃত্যুবরণ করবে। কিন্তু ওয়েন জানতো মাদকাসক্ত ব্যক্তিরাও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, কারণ তাইওয়ানের মানুষরা মাদকের বিরুদ্ধে রুখে না দাঁড়ালে কাউকে বাঁচানো সম্ভব হবে না। তারপর জ্যাক উপরে উঠে আসে। দেখতে পায় জিন মাদক নেওয়ার জন্য বের হচ্ছে, কিন্তু জ্যাক তাকে যেতে দেয় না। এবার সে পিংকে দোষারোপ করে কথা শোনায়। জিজ্ঞেস করে সে কেন জিনকে মাদক নিতে বাধা দেয় না। পিং বলে আমি জিনকে পছন্দ করি, তাকে খুশি দেখতে চাই, তাই কিছু বলতে পারি না। তখন জিন আবারও বাহিরে যাওয়ার জন্য পাগলামো শুরু করে। তাকে শান্ত করতে জ্যাক আর পিং জোর করে আটকে রাখে। এভাবে ধস্তাধস্তি করে সে ক্লান্ত হয়ে যায়। অনেকক্ষণ পর চোখ খুলে দেখে জ্যাক তার পাশে বসে পাহারা দিচ্ছে। এবার জিন শান্ত হয়ে তার অতীতের গল্পটা শোনায়। সে হচ্ছে মূলত জাপানিজ, কাজের উদ্দেশ্যে 10 বছর আগে তাইওয়ানে এসেছিল। এখানে এসে বিয়ে করে তার এক পছন্দের ছেলেকে। এরপর তার একটা ফুটফুটে ছেলে সন্তান হয়। সুখে শান্তিতেই দিন পার করছিল তারা। কয়েক বছর আগে কলেরা মহামারী ছড়িয়ে পড়ে চারদিকে। প্রথমে তার স্বামী আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। এর কিছুদিন পর তার ছেলেও একই রোগে আক্রান্ত হয়। অনেক চেষ্টা করেও তাকে সুস্থ করতে পারেনি, ছেলেটাও মারা যায়। সেই হৃদয় বিদারক ঘটনায় জিন প্রচন্ড ভেঙে পড়েছিল। এরপর ডিপ্রেশনে গিয়ে ধীরে ধীরে মাদকের দিকে ঝুঁকে পড়ে। সে নেশাগ্রস্ত হলে কল্পনাতে তার ছেলেকে দেখতে পেত, তাই সে বারবার সেই নেশার দিকে ছুটে যায়। এমনকি সে নিজের জীবন শেষ করার চিন্তা করছিল। কিন্তু তখনই হঠাৎ পিং তার জীবনে চলে আসে। সে
তাকে হাসায় এবং তাকে সাপোর্ট করে, তাই তাকে কাজে রেখে দিয়েছিল। এরপর সে জিজ্ঞেস করে, তোমার মা কি সত্যি আমার মতো দেখতে? জ্যাক বলে, হ্যাঁ, সেও মাদকের ওভারডোজের কারণে মৃত্যুবরণ করেছিল, কিন্তু তখন আমি কিছুই বুঝতাম না। এখন আমি বড় হয়েছি, আমার মাকে হারালেও আপনাকে হারাতে পারবো না। তখন জিন কল্পনা করে তার ছেলে জ্যাকের পাশে দাঁড়িয়ে আছে। এরপর সেই ছেলেটা দৌড়ে এসে জিনকে জড়িয়ে ধরে, যেন তাকে মাদক ছেড়ে দিতে বলছে। পরদিন থেকে জ্যাক রোজদের সঙ্গে নিয়ে এলাকায় লিফলেট বিতরণ শুরু করে। মাদক থেকে বেরিয়ে আসা যায় এটা বোঝানোর চেষ্টা করে। এভাবে নানান উপায়ে তাদের প্রচারণা চালিয়ে যায়। সেই লিফলেট দেখতে পায় মাদক ব্যবসায়ী জাপানিজ লোকটা। এভাবে চলতে থাকলে তার ব্যবসা বন্ধ হয়ে যাবে, তাই সে পুলিশদের টাকা খাইয়ে পিংকে একটা রেস্টুরেন্টে তুলে আনে এবং তাকে বলে, তুমি ডক্টর ওয়েনের ক্লিনিকে আগুন ধরিয়ে দিবে। কিন্তু সে রাজি হতে চায় না। তখন তাকে একটা স্বর্ণের বার দেওয়া হয়, যেটা পেয়ে সে রাজি হয়ে যায়। সেই রেস্টুরেন্টেই আবার গান পরিবেশন করছিল রোজ। সে সবকিছু দেখে জ্যাককে জানিয়ে দেয়। জ্যাক পিংকে অনেক কথা শোনায়, বলে, আপনি লোভে পড়ে কিভাবে এই কাজে রাজি হলেন? পিং বলে, আমি ধনী হতে চাই, গরিব মানুষের কোনো মূল্য নেই। সে ওই স্বর্ণটা তাদের সাথেও ভাগ করে নিতে প্রস্তুত। রোজ সেটা ছুঁড়ে ফেলে দেয়। দেখা যায় রাগান্বিত হয়ে জ্যাকের বন্ধুরা পিংকে অনেক মারধর করছে। এরপর তারা একটা পরিকল্পনা সাজায়। রাতের আধারে সেই মাদকের ক্লাবে চলে আসে এবং পিংকে দিয়ে সেখানে আগুন ধরিয়ে দেয়। তবে সেটা আবার টের পেয়ে যায় সেই জাপানিজ পুলিশরা। তারা চলে আসে প্রফেসর পিংকে অ্যারেস্ট করতে। তখন সেখানে আসে মিস্টার লিন এবং এই প্রথম সে জাপানিজদের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে চলে যাওয়ার জন্য বলে। কিন্তু পরিস্থিতি আরো বেশি ঘোলাটে হলে ভুল করে পিস্তল থেকে গুলি বেরিয়ে যায় এবং সেই গুলিটা লাগে জিনের পেটে। জ্যাক আর পিং তাকে নিয়ে হসপিটালের দিকে রওনা হয়। এইদিকে দেখা যায় একটা গুলি মিস্টার লিনকেও আঘাত করেছিল। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যুবরণ করে। কিছুক্ষণ পর সেখানে আসে ডক্টর ওয়েন। দেখতে পায় মিস্টার লিন মৃত্যুবরণ করেছে। এই দেখে সে খুব কষ্ট পায়। ওইদিকে জ্যাকরা জিনকে নিয়ে চলে আসে থিয়েটারে। সেই অফিসাররা সব হসপিটালে বলে দিয়েছিল গুলিবিদ্ধ কাউকে যেন ট্রিটমেন্ট না করে। তাই জ্যাক পরিকল্পনা করেছে জিনকে ভবিষ্যতে নিয়ে চিকিৎসা করাবে। 20 শতকের সেই ছবিটা কমপ্লিট হয়ে গিয়েছিল। জ্যাক ছবি তুলে পিং আর জিনকে ভবিষ্যতে পাঠিয়ে দেয়। সে এখানে রয়ে গিয়েছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। তবে সে ডক্টর ওয়েনকে সতর্ক করার আগেই তাকে পুলিশরা অ্যারেস্ট করে ফেলে। এরপর থেকে জাপানিজরা অতিমাত্রায় অত্যাচার শুরু করে। তাইওয়ানিজ কাউকে ব্যবসা করতে দেয় না, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতো সারাক্ষণ। এসব ঘটনায় জ্যাকরা খুবই হতাশ হয়ে পড়েছিল। তখন সেখানে জিসান তার বন্ধুদের নিয়ে হাজির হয়, বলে, আমরা তোমাদের সাথে আছি। তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। জ্যাক তাদেরকে নিয়ে একটা যোদ্ধা বাহিনী গঠন করে। প্রথমত তাদের কাজ হলো ডক্টর ওয়েনকে জেলখানা থেকে বের করে আনা। এর জন্য তারা রোজ এবং তার বান্ধবীদের সাহায্য নেয়। তারা জেলখানার গার্ডদের মনোযোগ আকৃষ্ট করে বাহিরে নিয়ে যায়। এই সুযোগে জ্যাক তার বন্ধুদের নিয়ে জেলখানায় প্রবেশ করে। দেখা যায় ওয়েনকে একটা কুয়োর মতো জায়গায় বন্দী করে রাখা হয়েছে। সেটা খুলে তাকে বের করে আনে। এইদিকে সেই মাদক ব্যবসায়ী কয়েকজন গুন্ডা ভাড়া করে। আগামীকাল তাদের শহরে জাপানিজ প্রিন্স আসবে। তাকে গুলি করে সেই দায়ভার দিতে চায় ডক্টর ওয়েনের উপর। কিন্তু সেই গুন্ডাদের মতো ভেষ ধরে ব্ল্যাক আর ক্যাট এই পরিকল্পনার কথা জেনে ফেলে। এরপর ডক্টর ওয়েন সিদ্ধান্ত নেয় সে তার এই শহরের মানুষদের নিয়ে একটা বিশাল প্রতিবাদ মিছিল গড়ে তুলবে। কথা মতো জ্যাকরা সবাইকে মিছিলের জন্য একত্র করতে থাকে। ব্ল্যাক আর ক্যাট এই মহিলাকে ভয় দেখিয়ে বলে, আপনি যদি 10 জনকে মিছিলে না আনেন তাহলে আপনার অনেক অমঙ্গল হবে। এই শুনে মহিলাটা মিছিলের ব্যাপারে সবার কাছে প্রচারণা করে। এভাবে তাদের মিছিলে শত শত মানুষ জড়ো হয়। এমন সময় পুলিশ এসে তাদেরকে থামতে বলে। তখন ডক্টর ওয়েন তাদের সামনে এসে দাঁড়ায়। তাকে দেখে প্রথমে তারা অবাক হয়ে যায়। তারা জানতোই না ওয়েনকে বের করে আনা হয়েছে। সেই মুহূর্তে প্রফেসর পিং সেখানে উপস্থিত হয়। সে জ্যাককে সাহায্য করতে ভবিষ্যৎ থেকে অতীতে ফিরে এসেছে। সে একটা মোটিভেশনাল স্পিচ দেয়, বলে, তাইওয়ানিজরা বাহিরের মানুষদের শাসন মানবে না। আমরা নিজেরাই উন্নতির উচ্চ শিখরে পৌঁছাতে পারবো। আমাদের উৎপাদিত চা আর বস্ত্র সারা পৃথিবীতে বিখ্যাত। এগুলোই আমাদের হাতিয়ার। ডক্টর ওয়েনও তার সাথে তাল মিলিয়ে মুক্তির স্লোগান দেওয়া শুরু করে। সবাই তাদের এমন ভাষণ শুনে উজ্জীবিত হয়ে ওঠে এবং স্বাধীনতার ডাক দেয়। জাপানিজ পুলিশরা পালানোর কোনো পথ খুঁজে পাচ্ছিল না। এমন সময় আগমন ঘটে জাপানিজ প্রিন্সের। সব জনগণ তার সামনেও ভাষণ দিতে শুরু করে। এদিকে তখন জ্যাক আর রোজ দেখতে পায় ছাদের উপর থেকে সেই ভাড়াটে গুন্ডারা প্রিন্সকে মারার জন্য প্রস্তুত হয়ে আছে। এই দেখে জ্যাক একটা আনারস সেদিকে ছুঁড়ে মারে। এতে দুজন পড়ে যায়। অন্য আরেকজন টার্গেট করে জ্যাককে। ঠিক সেই মুহূর্তে পিং সেই ছবিটা ছুঁড়ে মারে আকাশের দিকে। এই দেখে জ্যাক রোজকে নিয়ে সেই ছবির দিকে ঝাঁপ দেয়। পিং ছবি তুললে দুজনে টাইম ট্রাভেল করে চলে আসে বর্তমান সময়ে, মানে 2025 সালে। রোজ একটা সুন্দর প্রাচীনকালের পোশাক পরেছিল। এছাড়া তাকে দেখতে অবিকল এই পেন্টিং এর মতো লাগছিল। তাই সবাই তার ছবি তুলতে শুরু করে। এই দেখে জ্যাক তাকে নিয়ে দৌড়ে বাহিরে চলে আসে। আধুনিক যুগের গাড়ি, মোটরসাইকেল, বাকি সব দেখে রোজ অবাক হয়ে যায়। হঠাৎ জ্যাকের চোখ পড়ে প্রফেসর পিং এর পোস্টারের উপর। আজকে সে একটা সেমিনারে ভাষণ দিবে। এই দেখে দুজন দৌড়ে সেখানে চলে আসে। দেখতে পায় পিং তাইওয়ানের
স্বাধীনতার গল্প শোনাচ্ছে এবং ভিডিওতে সেই ডকুমেন্টারি দেখানো হচ্ছিল। সেদিন জাপানিজ প্রিন্সের সামনে স্বাধীনতাকামী মানুষের স্লোগান বুলেটের মতো কাজ করেছিল। সেদিনই জাপানিজরা সিদ্ধান্ত নেয় তাইওয়ান ছেড়ে দেবে, অর্থাৎ আজ থেকে তারা মুক্ত। সেদিন সব তাইওয়ানিজ খুশিতে আত্মহারা হয়ে যায়, আঙুল দিয়ে ভিক্টোরি সাইন দেখায়। এই দৃশ্য দেখে জ্যাক আর রোজের চোখে পানি চলে আসে। এরপর দেখা যায় রোজকে সেই জাদুঘরে নিয়ে এসেছে। জ্যাক বলে, তুমি এই সময়ের না, তোমার সময় হচ্ছে অতীতে। আমি তোমাকে ভালোবাসি ঠিকই, কিন্তু এটাও সত্য যে অতীত পরিবর্তন করে আমি ভালো থাকতে পারবো না। তোমার স্মৃতিগুলো আমার হৃদয়ে বিশেষ একটা স্থানে সব সময়ের জন্য থাকবে। তার ইমোশনাল কথা শুনে রোজ কান্না করে দেয়। এরপর জ্যাক তাকে সেই পেন্টিং এর সামনে দাঁড় করিয়ে ছবি তোলে। এর ফলে সে অতীতে ফিরে যায়। তারপর সেখানে আসে মিস জিন। তাকে দেখে জ্যাক ইমোশনাল হয়ে জড়িয়ে ধরে। পিং সেদিন তাকে এখানে এনে হসপিটালে ভর্তি করিয়ে দিয়েছিল। এখনো সে পুরোপুরি সুস্থ হয়নি। পিং বলে, এবার তুমি পেন্টিং এর সামনে দাঁড়াও, তোমারও ছবি তুলে দিচ্ছি। কিন্তু জিন জানায় সে এখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছে। আসলে সেও পিংকে পছন্দ করত, কিন্তু কখনো প্রকাশ করেনি। তাছাড়া সেই অতীতের সময়কালে তার ফিরে যাওয়ার মতো কিছুই নেই, বরং এখানে ভালো থাকবে। এই শুনে পিং খুশিতে তাকে বাসায় নিয়ে আসে। দেখা যায় জিন এখন আর আগের মতো নেই। সে এখানে থাকার সিদ্ধান্ত নেওয়ার কারণে বৃদ্ধ হয়ে গিয়েছে। এদিকে জ্যাক চলে আসে সেই জাদুঘরে। রোজ যেখানে ফ্লাওয়ার অফ ইউথ লিখেছিল সেখানে এসে ইমোশনাল হয়ে পড়ে। রোজের সাথে প্রথম দেখা হওয়া, তাকে ইমপ্রেস করার জন্য গিটার বাজানো, একসাথে ডান্স প্র্যাকটিস করা, সব বিপদ একসাথে মিলে মোকাবেলা করা, এই সমস্ত স্মৃতি মনে করে সে কান্না করতে থাকে। এরপর জাদুঘর থেকে বের হলে তার বন্ধুদের সাথে দেখা হয়ে যায়। তারা একটা ব্রিজের উপর বসে আড্ডা দেয়। তখন হঠাৎ করে জ্যাক দেখতে পায় রোজের মতো দেখতে একটা মেয়ে তার দিকে তাকিয়ে মুচকি হাসছে। জ্যাকও তার দিকে তাকিয়ে হাসি দেয়। আর এখানেই এই গল্পটার সমাপ্তি ঘটে।